বাংলাদেশ ভারতের সম্পর্কে চলমান উত্তেজনায় এবারে যোগ হলো নতুন মাত্রা। দুই দেশের সীমান্তে নতুন করে বেড়েছে নিরাপত্তা তৎপরতা। মেজর ডালিম নিয়ে বেশ কিছু কথা শুরু হয়েছে, যেমন তাজ হাশমি স্যার ওনার সম্পর্কে বললেন। আরও কিছু জায়গায় শোনা যাচ্ছে উনি বাংলাদেশে আসতে পারেন, মিডিয়াতে কথা বলবেন ইত্যাদি। মেজর ডালিমকে নিয়ে অনেক কৌতূহল। বাংলাদেশে উনি একজন রহস্য পুরুষ বলে অনেকে মনে করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশে ফিরছেন মেজর ডালিম। আপনারা জানেন যে তাজ হাশমির সাথে মেজর ডালিমের নিয়মিত কথা হয়। এবার তাজ হাশমি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়েছেন মেজর ডালিম সম্পর্কে, এগুলোর সত্যতা কতটুকু, খুব নিকট আত্মীয় এবার কথা বলেছেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন, জানতে পারবেন বঙ্গবন্ধুর খুনি যাকে বলা হয় মেজর ডালিমকে, আসলে কি তিনি বঙ্গবন্ধুর খুনি ছিলেন? এটা তো সবাই জানে তিনি বঙ্গবন্ধুর খুনি ছিলেন। তিনি আসলে কেন খুন করেছেন এ নিয়েও অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব। যে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিল বঙ্গবন্ধুর ছেলে, এর প্রতিশোধ স্বরূপ বঙ্গবন্ধুর পরিবারকেই ধ্বংস করে বা মেরে ফেলেছেন মেজর ডালিম ও তার বাহিনী। এর সত্যতা কতটুকু সে সম্পর্কেও জানতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বাংলাদেশ ভারত নিয়ে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ইন্ডিয়া স্টেপস আপ সিকিউরিটি আফটার অ্যানেক্সেশন থ্রেট ফ্রম বাংলাদেশ, যার অর্থ বাংলাদেশ থেকে দখলের হুমকির পর ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে বাংলাদেশের। এছাড়া বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করাতে দুই দেশেই চরম উত্তেজনা বিরাজ করছে। এতদিন এসব বিষয় নিয়েই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছিল। তবে হঠাৎ নতুন কোন হুমকিতে ভারত সীমান্তে নিজেদের নিরাপত্তা আরও জোরদার করল। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনটিতে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ভারতের উত্তর পূর্বাংশের সাথে বাংলাদেশকে যুক্ত করে একটি মানচিত্রের ছবি পোস্ট করেন। এরপর তিনি তা আবার সরিয়েও নেন। এর ফলশ্রুতিতেই সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে ভারত। অবাক করার বিষয়টি হচ্ছে, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী 2024 সালের 16 ডিসেম্বর নিজের ফেসবুক পেজে সেই পোস্টটি দিয়েছিলেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যেখানে তিনি বলেন, বাংলাদেশকে একটি দেশ হিসেবে সফল হতে হলে ভৌগোলিকভাবেও বৃদ্ধি পেতে হবে। এছাড়া ভারত থেকে সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত করতে আরেকটি বিপ্লব দরকার বলেও উল্লেখ করেছিলেন তিনি। মাহফুজ আলম তার সেই পোস্টটি শেষ করেন বাংলাদেশের মানচিত্রের একটি ছবি দিয়ে, যেখানে বাংলাদেশের সীমান্ত ভারতের 3টি রাজ্য জুড়ে বিস্তৃত ছিল। মাহফুজ আলম নিজের করা সেই পোস্টটি তখন 2 ঘন্টা পরই মুছে দিয়েছিলেন। তবুও তার এই পোস্ট নিয়ে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল দুই দেশেই, যেখানে নয়াদিল্লি সংশ্লিষ্ট সবাইকে প্রকাশ্য মন্তব্য করার সময় দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেয়। এখন প্রশ্ন হচ্ছে, 2024 সালের 16 ডিসেম্বর করা মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া তখনই দুই দেশ থেকে দেখানো হয়। তবে সেই ঘটনাকে টেনে এখন আবার কেন ভারত সীমান্তে নিজেদের নিরাপত্তা জোরদার করেছে? এ বিষয়ে দ্য টেলিগ্রাফের প্রতিবেদন জানায়, ভারত আশঙ্কা করছে যে বাংলাদেশের নতুন সরকার নদীপথ দিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সন্ত্রাসীদের চলাচলের সুবিধা দিতে পারে। এই নদীপথ 1970 সালে পাকিস্তান ব্যবহার করত বলেও উল্লেখ করা হয়, যার ফলেই বিএসএফ সীমান্ত এলাকায় 24 ঘন্টা টহল চালিয়ে যাচ্ছে। এছাড়া নদীপথে অপ্রত্যাশিত যে কোনো ঘটনা আটকাতেই নতুন করে ভাসমান ফাঁড়ি বসানো হয়েছে। এসব ভাসমান ফাঁড়িগুলোকে সময়ের প্রয়োজন বলে দাবি করেছে বিএসএফ। সীমান্ত জুড়ে ভারতের এই তৎপরতার প্রতিক্রিয়া অন্তর্বর্তী সরকার কি জানায়, তাই এখন দেখার বিষয়। মেজর ডালিম নিয়ে বেশ কিছু কথা শুরু হয়েছে, যেমন তাজ হাশমি স্যার ওনার সম্পর্কে বললেন। আরও কিছু জায়গায় শোনা যাচ্ছে উনি বাংলাদেশে আসতে পারেন, মিডিয়াতে কথা বলবেন ইত্যাদি। মেজর ডালিমকে নিয়ে অনেক কৌতূহল। বাংলাদেশে উনি একজন রহস্য পুরুষ বলে অনেকে মনে করেন, এবং শেখ হাসিনা মেজর ডালিমের নাম অনেকবার বলেছেন। শেখ হাসিনা ওনাকে বঙ্গবন্ধুর খুনি হিসেবেই জাতির কাছে বলেছেন, এবং উনি বঙ্গবন্ধুর খুনি টিমের
একজন সদস্য অবশ্যই। মেজর ডালিমের সাথে আমার সম্পর্কটা কি অনেকেই জানেন, তারপর স্মরণ করে দিই আবার। মেজর ডালিমের হচ্ছেন আমার আব্বার আপন ফুফাতো বোনের ছেলে, অর্থাৎ মেজর ডালিম হচ্ছে আমার সেকেন্ড কাজিন। ডালিম ভাইয়ের পরিবার আমার খুব ঘনিষ্ঠ। একে তো আমার আব্বার কাজিন, এছাড়া ডালিম ভাইয়ের অন্যান্য যারা ওনার মামারা ছিলেন, যেমন আমিরুল ইসলাম চাচা, আমরা আইনু চাচা বলতাম। উনি ঢাকা ইউনিভার্সিটির ফাইন আর্টস ইনস্টিটিউশনের প্রিন্সিপাল ছিলেন, আমার আব্বার ফুফাতো ভাই। আরও ছিলেন আজিজুল চাচা, এরকম সবাই ওনারা খুব ক্লোজ, পুতুল ফুপু এটসেট্রা। ডালিম ভাইয়ের বোন মহু আপা, আবুল খায়ের লিটু, বাংলাদেশের একজন শীর্ষ ব্যবসায়ী, বেঙ্গল গ্রুপ, ওনার বোন মহু আপা, মহুয়ার হাজব্যান্ড যে বললাম আবুল খায়ের লিটু, এবং এছাড়া কে আপা, ওনার আরেক বোন। মহু আপা কিছুদিন আগে হাসপাতালে ছিলেন, ওনার অবস্থা খুব খারাপ ছিল। যাই হোক, ওনার ছোট ভাই স্বপন ভাইয়ের সাথে আমার শেষ কথা হয়েছিল বছর 4-5 আগে, স্কাইপে স্বপন ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। শেখ হাসিনার শাসনামলে স্বপন ভাইয়া খুব নির্যাতনের শিকার হয়েছিলেন। এছাড়াও ওনার একটি সৎ বোন আছে ডালিম ভাইয়ের, নাম হচ্ছে সঙ্গীতা। তাহলে বুঝতে পারছেন পরিবারটা সম্পর্কে আমি খুবই ওয়াকেফাল, কারণ আমি ছোটোবেলা থেকে ওনাদের সঙ্গে আমরা খুবই ঘনিষ্ঠ। ডালিম ভাইয়া আব্বাকে ওনার মেন্টর মনে করতেন। ওনার বিশেষ করে আব্বার উইজডম, জ্ঞান, এবং ওনার মামাদের ভেতরে আব্বাকে সবাই সবচাইতে বেশি রেসপেক্ট করত। কিন্তু আব্বার সাথে ডালিম ভাইয়ের একটি বেসিক পার্থক্য ছিল। ডালিম ভাইয়ের সাথে বেশি পার্থক্য হচ্ছে ডালিম ভাইয়ের বঙ্গবন্ধুর ব্যাপারে যে অবস্থান, সেই অবস্থানকে আব্বা প্রচণ্ড ডিসলাইক করেছিলেন। আব্বার অবস্থানটা ছিল বঙ্গবন্ধুর যতই দোষ থাকুক স্বাধীনতার পরে, জাতির পিতার বুকে গুলি চালানো যায় না। এটা ছিল আমার আব্বার স্পষ্ট অবস্থান। আমার আব্বা ছাত্রলীগ করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আব্বার ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের ভিতরে আব্দুর রাজ্জাক চাচা আমার চাচির আপন কাজিন, এছাড়া তোফায়েল চাচা, আমির হোসেন আমু চাচা, এনারা সবাই আব্বার খুব ঘনিষ্ঠ ছিলেন। আমি রাজনীতির কারণে ওনাদের বহু সমালোচনা করেছি, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে ইভেনকি প্রেসিডেন্ট জিল্লুর রহমান চাচা, এনারা সবাই খুবই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমার আব্বার। ডালিম ভাইয়ার ব্যাপারে আব্বা আমাকে কতগুলো কথা বলে গেছেন, এবং আমরা সারা জীবনই জানি। ডালিম ভাইয়া ছোটোকালে আমাদের তেজকুনিপাড়া বাসায় বহুবার এসছেন। আমরা তাদের মালিবাগের যে গুলবাগের বাসার পেছনেও কিছুদিন থেকেছি। ডালিম ভাইয়ের আব্বার কথা আমার এখনও মনে আছে। ডালিম ভাইয়ের সৎ মাকে আমি দেখেছি, সেই ফুপুকে আমি দেখেছি। সুতরাং আমরা ছোটোবেলা থেকে ওনাদের সম্বন্ধে জেনে বড় হয়েছি। ডালিম ভাইয়ের ব্যাপারে আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে আব্বার যে অবস্থান সেটাই। ডালিম ভাইয়াকে কোনো মতেই আমি, আপনারা মনে করতে পারেন অনেকে দর্শকে, আমি ডালিম ভাইকে ন্যাশনাল হিরো, মুক্তিযুদ্ধের জন্য মনে করি, বঙ্গবন্ধুকে হত্যার জন্য নয়। বঙ্গবন্ধুকে হত্যা করা ছিল বাংলার ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অবস্থান। যে কোনো কারণে জাতির পিতার বুকে গুলি চালানো যায় না। যদিও বঙ্গবন্ধুর বিরুদ্ধে চলে গিয়েছিল স্বাধীনতার অনেক হিরো, অনেক স্টার, অনেক নেতা কর্মী, কিন্তু আব্বা সারা জীবন বঙ্গবন্ধুর জন্য দুঃখ করে গেছেন। বঙ্গবন্ধুর হত্যার পরে একটি সময় ডালিম ভাইয়ের সঙ্গে আব্বার ঢাকায় দেখা হলো। সেই সময় এরশাদ ক্ষমতায়। ডালিম ভাইয়াকে এরশাদ ভাইস প্রেসিডেন্টের পোস্ট অফার করেছিলেন। আব্বাকে জিজ্ঞেস করেছিলেন ডালিম ভাই যে, মামা, এরশাদ আমাকে ভাইস প্রেসিডেন্ট হতে বলে, আপনি কি বলেন? আব্বা বলেছিলেন, তুমি ভুলেও এরকম একটি বদমাশের সঙ্গে যুক্ত হবে না। এবং ফ্রিডম পার্টি যখন করা হয় তখনও আব্বাই ডালিম ভাইকে বলেছিলেন, তুমি ফ্রিডম পার্টিতে যুক্ত হবে না। ডালিম ভাই তখন বাংলাদেশ থেকে চলে যান। ডালিম ভাই আব্বার কথাটি রেখেছিলেন, আব্বার অ্যাডভাইস গ্রহণ করেছিলেন। ডালিম ভাইয়ের সাথে যদি কখনো মিডিয়াতে কারোর সাথে কথা হয়,
আমার যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো উনি অস্বীকার করবেন না বলে আমি মনে করি। আরেকটি বিষয় হচ্ছে, আব্বা আমাকে আরেকটি কথা বলেছিলেন, যে কথাটি আব্বা হিসাব করে বলেছিলেন। আব্বা বলেছিলেন ডালিম ভাইয়ের যে অপারেশন করেছিল বঙ্গবন্ধুর হত্যার ব্যাপারে, সেই পরিকল্পনার মূল নায়ক, যেটা তারা কখনো স্বীকার করেনি, সেটা হচ্ছে এমএজি ওসমানী। শুনলে খুবই অবাক লাগবে, বাট আব্বা ডালিম ভাইয়ের ভাগনা, এছাড়া খুবই ক্লোজ ওই সার্কেলের সাথে, পুরো সার্কেলের সাথে। আমিও পরবর্তীতে, যেমন ধরুন অপু ভাই ইটালিতে থাকেন, উনি ওখানে শাহরিয়ারের ছোট ভাই, সুতরাং সেই হিসাবে অপু ভাইয়ের সাথে আমার ঘনিষ্ঠতা একসময় হয়েছিল। আমার কোনো একটি ভিডিওতে, ইটালি যখন আমি ভ্রমণ করছিলাম আজকে থেকে 10 বছর আগে, আমার সেই ভিডিওতে এক ঝলক অপু ভাইকে দেখা গিয়েছিল। অনেকে আপনারা জানতেন না বোধহয় সেটা অপু ভাই, এবং সেই অপু ভাই কে। সুতরাং আমি এনাদের সবাইকে মোটামুটি ভালো করে চিনি। রশিদ সাহেব, উনি যখন ক্যান্টনমেন্টে থাকতেন সেই ব্যাপারেও, আমি কোন বাসায় থাকতেন, কী থাকতেন, দোতলায় কে থাকতো, ওগুলিও আমি জানি। সুতরাং সব কিছু মিলে আমার অবস্থানটা আমি খুবই স্পষ্ট করে রাখছি আপনাদের কাছে। আমি স্বাধীনতার পক্ষের শক্তি, আমার পরিবার স্বাধীনতার পক্ষের শক্তি। আমার গ্র্যান্ডফাদার বঙ্গবন্ধুর সেই রিলিফ ফান্ডে 1971-এর সবচেয়ে বড় ডোনার ছিলেন। সুতরাং আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। ডালিম ভাই আমার ভাই হতে পারেন, আমার সেকেন্ড কাজিন হতে পারেন, কিন্তু আমি কোনো অবস্থাতেই পাকিস্তানের সঙ্গী হয়ে বা জামাতের সঙ্গী হয়ে বঙ্গবন্ধুকে অপমান করব না। বঙ্গবন্ধু সমালোচনা করব, কেউই সমালোচনা ঊর্ধ্বে না, জিয়াও না, কেউ সমালোচনা ঊর্ধ্বে না। কিন্তু এর অর্থ এই নয় আজকে আওয়ামী লীগ একটু সমস্যায় আছে, শেখ হাসিনার অনেক ভুল আছে, এবং সেই সুযোগে জামাতিদের সাথে সুর মিলিয়ে, স্বাধীনতা বিরোধীদের হাতে সুর মিলিয়ে আমি জাতির সাথে বেপানি করব না। আমি ডালিম ভাইয়া যদি আমার ভিডিওটি দেখে থাকে, ডালিম ভাইকে বলব, ভাইয়া যাই করেছেন আল্লাহর কাছে তওবা করেন। বুড়ো বয়সে বদমাশিও করেছেন, খবর আছে আমার কাছে। আপনি যদি বঙ্গবন্ধুকে আরও অসম্মান করেন, আমি ভাই হয়েও আপনাকে অসম্মান করতে বাধ্য হব, যেটা আমি চাই না। তাই কোনো অবস্থাতেই আপনি বঙ্গবন্ধুকে অপমান করবেন না, আশা করি করবেন না। এবং আমার মনে হয় আপনি পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন, ভাবি সেখানেই মারা গেছে। আপনি কোনো অবস্থাতেই জাতির সাথে আর বেইমানি করবেন না। মুক্তিযুদ্ধের জন্য আপনাকে আমি শ্রদ্ধা করি, স্বপন ভাইয়াকেও শ্রদ্ধা করি, সেই হিসাবে বঙ্গবন্ধুকে হত্যাকারী হিসাবে আমি আপনাকে ঘৃণা করি। আমার অবস্থান আশা করি জাতির কাছে স্পষ্ট, যে কোনো কারণেই হোক, সেটা ইন্ডিয়াকে ঠেকাতে হোক, বঙ্গবন্ধুর আপনি বলতে পারেন স্বৈরাচারিতা ঠেকাতে হোক, বাসদকে, সেই বাকশালকে ঠেকাতে হোক, যে কোনো যুক্তি অজুহাত আপনি আমাকে দিতে পারেন, কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারী হিসাবে আমি আপনাকে ঘৃণা করব। আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনি চাইলে আমার মিডিয়াতে আসতে পারেন, না আসলেই ভালো, কারণ আসলে আমি আপনাকে তুলোধুলো করব। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি, কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। মেজর ডালিমকে বাংলাদেশে দরকার, এটি কি আপনি মনে করেন? লিখতে পারেন কমেন্ট বক্সে। আর মেজর ডালিম বাংলাদেশে আসলে তিনি যে আসামি, সেই আসামির কারণে তার যেহেতু মামলা এখনও আছে, তিনি আসার পর তেনাকে কি গ্রেপ্তার করা হবে? কারণ বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে শেখ হাসিনা অলরেডি ফাঁসি দিয়েছেন। তাহলে মেজর ডালিম দেশে ফিরলে তেনারও কি ফাঁসি হবে? আর এই রিস্ক নিয়ে তিনি কি আসবেন? এ সম্পর্কে আপনারা জানলেন, লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্ত।